আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ক্লাস হচ্ছে আপনাদের পুরাতন ম্যাথের ক্লাস না? মানব পাচারের। আচ্ছা, লেট হলো আসতে। মানব পাচার ছিল ওইদিন আমাদের কত পর্যন্ত? 29 নাকি 28, 29 ধারা পর্যন্ত রিভিশন চলতেছিল। কোন আইন? দণ্ডবিধি। একটু রিভিশন দিব, 5-7 মিনিট সর্বোচ্চ। নাহলে কেমন জানি লাগে। কত পর্যন্ত হয়েছিল? দণ্ডবিধি রিভিশন না ফৌজদারি রিভিশন আপনাদের পেয়েছে? ফৌজদারি দণ্ডবিধি 190। থ্যাংক ইউ সজীব ভাই। তো বলেন, দণ্ডবিধি 190, 191 থেকে দণ্ডবিধির কত নম্বর অধ্যায় শুরু হবে? 191 মানে দণ্ডবিধির কত নম্বর অধ্যায়? 11 নম্বর অধ্যায়। ভেরি গুড। তাহলে দণ্ডবিধির 191 হলো মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা নাকি? কোনো ব্যক্তি সত্য বলার হলফ করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে যদি কোনো সাক্ষ্য দেয়, তাহলে এটা হলো সাক্ষ্য। এটা কিন্তু বিবৃতি। অনেকে বলবো যে 181 আর এইগুলোর মধ্যে পার্থক্য কি? 181 জায়গাগুলো বিবৃতি আকারে আসবে। কি বললে? যে সত্যকে মিথ্যা বলে কোনো বিবৃতি দিচ্ছে, আর এটা কি? সাক্ষ্য দিচ্ছে। তাহলে সাক্ষ্য আর বিবৃতি কিন্তু এক জিনিস নয়। দণ্ডবিধির 191 দ্বারা মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা: 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, 193 মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি: মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে অথবা মিথ্যা সাক্ষ্য দানের ফলে মৃত্যুদণ্ড হয়ে গেল এরকম ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দানের শাস্তি। 194। 195 কোনটা? যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ দণ্ডনীয় করার উদ্দেশ্যে নাকি কারাদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে? 195 কোনটা সঠিক? দুইটাই সঠিক। বুঝছেন? যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় দণ্ড হওয়ার জন্য এরকম মিথ্যা সাক্ষ্যদানের যদি শাস্তি, দণ্ডবিধান 195 দ্বারা। মিথ্যা বলে বিদিত সাক্ষ্য সত্য হিসেবে ব্যবহার করা, দণ্ডবিধির 196 দ্বারা। মিথ্যা সার্টিফিকেট প্রদান অথবা এতে স্বাক্ষর করা, দণ্ডবিধানের 197 দ্বারা। অপরাধের নাম কি? মিথ্যা সাক্ষ্য দান। এই মিথ্যা সার্টিফিকেট যদি কেউ ব্যবহার করে বা গ্রহণ করে, এটাও মিথ্যা সাক্ষ্য দান, দণ্ডবিধি আইনের 198 দ্বারা। আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় প্রদত্ত কোনো বিবৃতিতে মিথ্যা বিবৃতি দেওয়া, দণ্ডবিধি আইনের 199 দ্বারা। এটা মিথ্যা বলে গ্রহণ করা 200 দ্বারা। তাহলে সবগুলা মিথ্যা সাক্ষ্য দান। কোনগুলা? 193। দণ্ডবিধি আইনের 194, 95 তো আছে মিথ্যা সাক্ষ্য দান। 96 মিথ্যা সাক্ষ্য দান, 97 মিথ্যা সাক্ষ্য দান, 98 মিথ্যা সাক্ষ্য দান, 99 মিথ্যা সাক্ষ্য দান, 200 কি? মিথ্যা সাক্ষ্য দান। দণ্ডবিধি আইনের 201 দ্বারা হলো অপরাধীকে শাস্তি থেকে বাঁচানোর জন্য মিথ্যা তথ্য প্রদান করা অথবা সাক্ষ্য প্রমাণ কি করা, গোপন করা বা অদৃশ্য করার শাস্তি। 201 দ্বারা। দণ্ডবিধি 200 সংগঠিত অপরাধ সম্পর্কে তথ্য প্রদান না করা বা সংবাদ না দেয়া। দণ্ডবিধি আইনে 203 দ্বারা সংগঠিত অপরাধের বিষয়ে অসত্য তথ্য বা মিথ্যা তথ্য প্রদান করা। 204 সাক্ষ্য হিসেবে পেশ করার জন্য যে সমস্ত দলিল বাধ্য সেই সমস্ত দলিল নষ্ট করে ফেলা, পাঠের অযোগ্য করে তোলা অথবা ওইগুলা আপনার পেশ করার পথে বাধা প্রদান করার শাস্তি। দণ্ডবিধির 204 দেওয়ানি ফৌজদারি মামলায় ছদ্মবেশ ধারণ করার শাস্তি। দণ্ডবিধির 205 দ্বারা। দণ্ডবিধি আইনের 206। মনে আছে? কি ভুলে গেছি তো? দণ্ডবিধি 206 দ্বারা কি? যে সম্পত্তি ক্রোকের বা বাজেয়াপ্তের আদেশ হয়েছে, তাই না? এরকম সম্পত্তি প্রতারণামূলকভাবে অপসারণ বা গোপন করা। 206 দ্বারা। 207 দ্বারা হলো অন্যায়ভাবে সম্পত্তিতে যে সম্পত্তি ক্রোকের আদেশ হয়েছে অন্যায়ভাবে মিথ্যা দাবি উত্থাপন করা। দণ্ডবিধি 208 এবং 10 একই রকম প্রায় কথা। একটা হলো আদালতে 208 এবং 10 প্রাপ্য নয় অপ্রাপ্য অর্থের জন্য ডিক্রি লাভ করা বা পাশ করা। একই যদি এরকম প্রশ্ন হয়, বাই চান্স হবে না, 208 10 একসাথে দিয়ে দিবেন। নয় হলো কোনো ব্যক্তির ক্ষতি বা বিরক্তি সাধন করার জন্য মিথ্যা দাবি উত্থাপন করা। 211 ক্ষতি সাধন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা করা। দণ্ডবিধির 212 দ্বারা। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধীকে আশ্রয় দান করার শাস্তি। 212 অপরাধীকে শাস্তি থেকে বাঁচানোর জন্য উপহার গ্রহণ করা। দণ্ডবিধির 213 উপহার প্রদান। 214 চোর অথবা চোরাই মালকে বা ইত্যাদি অপরাধজনক মালামাল উদ্ধার করার জন্য অপরাধীকে গ্রেপ্তার করার জন্য কোনো ব্যক্তি যদি উপহার গ্রহণ করে সেই ক্ষেত্রে সাহায্য না করে তার শাস্তি। দণ্ডবিধির 215 দ্বারা। 216 দ্বারা।
যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে অথবা হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তিকে বা আইনসঙ্গত হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তিকে আশ্রয়দানের শাস্তি 216, ডাকাত বা দস্যুতার জন্য উদ্যোগ গ্রহণ করছে এরকম ব্যক্তিদেরকে আশ্রয়দানের শাস্তি দণ্ডবিধি আইনে 216 টাইপের ক ধারা 217 সম্পত্তির বাজেয়াপ্ত থেকে কি করার জন্য 217 কোনো ব্যক্তিকে সম্পত্তির বাজেয়াপ্ত হাত থেকে রক্ষা করার জন্য বা উপকার করার জন্য যদি কোনো ব্যক্তি কি করে আইন অমান্য করে 217, যদি মিথ্যা নথি প্রণয়ন করে দণ্ডবিধি 218, বিচার বিভাগীয় কার্যক্রমে দুরভিসন্ধিমূলকভাবে রিপোর্ট প্রস্তুত করা দণ্ডবিধির 219, অন্যায়ভাবে গ্রেপ্তার বা আটক করা বা বিচারে প্রেরণ করার জন্য শাস্তি দণ্ডবিধির 220 দ্বারা, দণ্ডবিধি 221 কাউকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও গ্রেপ্তার না করা, পলায়নে সহায়তা করা 221, দণ্ডাজ্ঞাপ্রাপ্ত বা দণ্ডের আদেশপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়া সত্ত্বেও গ্রেপ্তার না করার শাস্তি দণ্ডবিধির 222, কারো হেফাজত থেকে যদি পলায়ন করে তার শাস্তি দণ্ডবিধির 223, যে পলায়ন করবে তার শাস্তি 224 নাকি। এবং আর কি, যদি গ্রেপ্তার কার্যক্রমে সে নিজে বাধা দেয় অথবা পলায়নের চেষ্টা করে অথবা পলায়ন করে অপর কোনো ব্যক্তি কর্তৃক বাধা দিলে দণ্ডবিধির 225, 21, 22, 23-এর মতো না আবার কাছাকাছি এরকম হলে দণ্ডবিধির 224, 2500 টাইপের ক 223, 24 না 25 না আর কাছাকাছি হইতে পারে, তাহলে 225 টাইপের খ দ্বারা দণ্ডবিধি আইনের 226 নাই 27 দণ্ডরাশি শর্ত অমান্য করার শাস্তি, দণ্ডবিধি আইনের 228 আদালতের বিচার কার্যক্রমে কি করা, কর্মকর্তা কর্মচারী তাদেরকে অপমান বা বাধা প্রদান করা, এদের এক ধরনের কি আদালত অবমাননার কার্যক্রম, দণ্ডবিধি 229 জুরি বা এসেসরগণের ছদ্মবেশ ধারণ করার শাস্তি। 12 নম্বর অধ্যায়টা মানে আমরা আলোচনা করি নাই নাকি, করছি? উম, এই বছর করি নাই, গত 2 বছর 3 বছর টানা পড়াইছি, এই বছর সূচি আকারে পড়াই নাই আপনাদের, প্রশ্ন আকারে পড়াবো ইনশাল্লাহ, এখান থেকে 2টা 3টা প্রশ্ন পড়াবো বা পরীক্ষা নিব। দণ্ডবিধি আইনের পরবর্তী কি অধ্যায় পড়াইছিলাম আমরা? 13 নম্বর অধ্যায়, এটা বাটখারা সম্পর্কিত। হ্যাঁ, ওজনের জন্য উপকৃত যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার দণ্ডবিধির 264, বাটখারা মাপকাঠির ব্যবহার 265, এগুলো যদি কারো দখলে পাওয়া যায় 66, বিক্রয় বা প্রস্তুত 267, গণউপদ্রবের সংখ্যা দণ্ডবিধি আইনের 268 দ্বারা, দণ্ডবিধি আইনের 269 দ্বারা যদি কোনো ব্যক্তি জীবন সংক্রমণকারী রোগের বিস্তার কি করে ইচ্ছাকৃত কাজের মাধ্যমে নাকি, 269-এ, 269-এ কি ইচ্ছাকৃত না অবহেলা? অবহেলা, অবহেলাপূর্ণ বা তাচ্ছিল্যপূর্ণ কাজের মাধ্যমে, প্রথমে অবহেলা তারপরে কি বিদ্বেষকৃত বা ইচ্ছাকৃত ভাবে জীবন সংক্রামককারী রোগের বিস্তার যদি লাভ করে, তাহলে একটা হলো 69 অবহেলা, 70 হলো বিদ্বেষপূর্ণ বা ইচ্ছাকৃত। কোয়ারেন্টাইন সংক্রান্ত বিধানগুলো অমান্য করলে শাস্তি হবে দণ্ডবিধির 200 কত দ্বারা 71 দ্বারা, খাদ্যের ভেজাল মেশানো বা এর গুণগত মান নষ্ট করা দণ্ডবিধির 272 দ্বারা, বিক্রয় 73 দ্বারা, কোনো ওষুধ বা ভেষজ জাতীয় পদার্থে ভেজাল মেশানো দণ্ডবিধি আইনের 200 কত 74 দ্বারা, বিক্রি করা 275 দ্বারা, এক ওষুধকে ভিন্ন ওষুধ হিসেবে প্রস্তুত বা বিক্রয় দণ্ডবিধানের 200 কত দ্বারা 76 দ্বারা নাকি, দণ্ডবিধানের 277 দ্বারা সরকারি জল দ্বারা বা প্রস্রবণ দূষিত করা, 278 আবহাওয়াকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর করে তোলা দণ্ডবিধি, 279 রাজপথে বেপরোয়া গাড়ি ঘোড়া চালানো, 280 জাহাজ চালানো বেপরোয়া ভাবে দণ্ডবিধানের 281 দ্বারা হলো যদি কোনো ব্যক্তি কি করে কোনো বয়া বা সমুদ্র চিহ্ন যেগুলো আছে ইত্যাদির ভিতরে কি করে এগুলোর মধ্যে কৃত্রিম বাতি যদি কোনো প্রদর্শন করে নাবিকদেরকে বিপদগামী করার জন্য, 281 দণ্ডবিধি আইনে 282 জাহাজে অধিক পরিমাণ যাত্রী বা মালামাল তোলা অতিরিক্ত আদায়ের জন্য, 283 সর্বসাধারণ স্থলে বা রাজপথে কোনো ব্যক্তির বাধা অসুবিধা সৃষ্টি করা দণ্ডবিধির 284, বিষাক্ত পদার্থ সম্পন্ন তাচ্ছিল্যপূর্ণ আচরণ দণ্ডবিধির 285, অগ্নি জাতীয় পদার্থ 286, বিস্ফোরক জাতীয় পদার্থ দণ্ডবিধির 287, যন্ত্র সম্পর্কে 288, বিল্ডিং বা দালান কোঠা ভাঙ্গার সময় তাচ্ছিল্যপূর্ণ আচরণ দণ্ডবিধি আইনের 289, প্রাণী সম্পর্কে তাচ্ছিল্যপূর্ণ আচরণ নাকি, প্রাণী না 289, দণ্ডবিধি আইনের 290, গণউপদ্রবের শাস্তি দণ্ডবিধির 291, গণউপদ্রবের আদেশ অমান্য করে যদি কেউ গণউপদ্রব করে তার শাস্তি 292 দ্বারা, যদি কোনো ব্যক্তির নিকট কোনো ধরনের অশ্লীল বই পুস্তক হ্যাঁ ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় তাহলে, বা কেউ ক্রয় বিক্রয় করে ইত্যাদি বা দখল করে প্রদর্শন করে এগুলো সবকিছুর শাস্তি 292, অল্প বয়স্ক ব্যক্তির নিকট বিক্রয় করলে 20 বছরের কম বয়স্ক 293, দণ্ডবিধি আইনের 294 দ্বারা, রাস্তাঘাটে কোনো অসামাজিক কার্যক্রম সঙ্গীত পদধূলি নৃত্য করার শাস্তি 294, 294 এর ক কি করা লটারি অফিস পরিচালনা করা বাজে ধরার শাস্তি 294 এর খ দ্বারা কি করবে
বাণিজ্যিক কার্যক্রমে কাউকে কি করা, উপহার প্রদান বা গ্রহণের শাস্তি। দণ্ডবিধি আইনের পরবর্তী অধ্যায় 15 নম্বর অধ্যায়, ধর্ম সম্পর্কিত অধ্যায়। 295 দ্বারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য উপাসনালয়ের কি করা, ক্ষতি সাধন করার, পবিত্রতা নষ্ট করা। 295 এর খতে হলো কি, এটা হলো কোনো ধর্মের কে অবমাননা করা। কাকে অবমাননা করা? ডিরেক্ট কথা বা কার্যের দ্বারা বিদ্বেষক আচরণ বা কোনো ধর্মকে সরাসরি অবমাননা করা। দণ্ডবিধি আইনে বিভিন্ন অবমাননা পড়াইছি না, মনে আছে না কোনটা কোন ধরনের অবমাননা? তাহলে ধর্মকে সরাসরি অবমাননা দ্বারা কোনটা? 295 সটাইবেন ক দ্বারা। দণ্ডবিধি আইনের 296 ধারার আলোচনার বিষয়বস্তু হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য উপাসনালয়ে গোলমাল সাধন করা। হ্যাঁ, কোনো অনুষ্ঠানে গোলমাল করা। 296, 297 গুরুস্থানে অনধিকার প্রবেশ অথবা অন্ত্যেষ্টিক্রিয়ায় বাধা অথবা মৃতলাশকে অবমাননা করা। দণ্ডবিধি আইনের 298 দ্বারা যদি কোনো ব্যক্তি অঙ্গভঙ্গি ইশারাঙ্গিতের মাধ্যমে কোনো ধর্মকে অবমাননা করে। দণ্ডবিধি আইনের 16 নম্বর অধ্যায় মানব জীবন এবং মানবদেহ সম্পর্কিত। এটা আরেকদিন, কালকে থেকে ইনশাল্লাহ, ঠিক আছে? নাহলে শেষ করা যাবে না, দেরি হলো আজকে একটু। আহ, তারপরে আমাদের মানব পাচার কি মনে আছে? আজকে একজন বলবেন মানব পাচার আইনের, ওই দিন তো বলার সিরিয়াল শুরু হয়েছিল কত, 11 থেকে 29 পর্যন্ত, অনেকে মনে হয় সুযোগ পান নাই, তাই না? আজকে একটু আরেকজন বলেন 11 থেকে 29 কার মনে আছে? পারবেন? 1 থেকে 29 পর্যন্ত কে পারবেন? একদম সংক্ষেপে। এক দ্বারা মানব পাচার আইন 2026, দুই দ্বারাই কি সংজ্ঞা, সংজ্ঞাসমূহ, তিন দ্বারা আইনের প্রাধান্য, চার দ্বারা কি আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ, পাঁচ দ্বারা হলো মানব পাচারের সংজ্ঞা, ছয় দ্বারা হলো মানব পাচারের শাস্তি, সাত দ্বারা সংঘবদ্ধ মানব পাচার অপরাধের শাস্তি, আট দ্বারা মানব পাচার অপরাধের উদ্দেশ্যে কোনো ধরনের দলিল টলিল বা কোনো ধরনের আপনার এই যানবাহন ইত্যাদি ব্যবহার বা দখলের শাস্তি। নয় হলো শোষণের উদ্দেশ্যে, মানব শোষণের উদ্দেশ্যে কোনো অপরাধ অথবা আপনার শোষণের উদ্দেশ্যে যে অপরাধগুলো আছে কি, আপনার জবরদস্তিমূলক শ্রম, বৃন্দাসত্ব যদি এগুলা কেউ করে, এগুলোর শাস্তি 9 দ্বারা। 10 দ্বারা হলো মানব পাচার আইনের কিসের শাস্তি? 10-এ কি মানব পাচার আইনের 10 দ্বারা হলো, সরি, মানব পাচার আইনের অপরাধের উদ্দেশ্যে অপহরণ করা বা আটক করা হইতে পারে বা নবজাতক শিশুকে চুরি করার শাস্তি, এই তো। তারপরে 11 দ্বারা হলো আপনার যৌতুকের জন্য সাধারণ আঘাত, গুরুতর আঘাত, মৃত্যু ঘটানো, নাকি কি পতিতাবৃত্তির উদ্দেশ্যে বিদেশ থেকে আমদানি করা বা রপ্তানি করা বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা। 11। 12তে হলো পতিতাবৃত্তির জন্য পতিতালয় স্থাপন সংরক্ষণ করা অনুমতি দেয়া। 13 হলো পতিতাবৃত্তির জন্য লোক বোলানো। কত দ্বারা? 13 দ্বারা। 14 দ্বারা হলো মানব আপনার অভিবাসী চোরাচালান কি, তাই না? মানে বাংলাদেশের কোনো বাসিন্দা নয় এরকম কোনো বিদেশি কোনো নাগরিককে বাংলাদেশে কি প্রবেশ অথবা অন্য দেশে যাওয়ার জন্য কি করার ব্যবস্থা করে দেওয়া, অভিবাসী চোরাচালান। যে ব্যক্তি ওই দেশেরও বাসিন্দা না, বাংলাদেশেরও বাসিন্দা না। আর এই ধরনের অভিবাসী চোরাচালানের শাস্তি কত দ্বারা? 15 দ্বারা, নাকি? 15 দ্বারা না? অভিবাসী মানে ওই দিন পড়ছেন, ওই দিন কিন্তু ক্লাসে সবাই বলতে পারতেন, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারপরে যখন আবার ওই দিনের পর থেকে আজকে মাঝখানে একটা ক্লাস গেছে গতকালকে, যারা পড়েন নাই তাদের জন্য কিন্তু একটু কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে এটা, তাই না? এই জন্য উচিত কি, এই যে ওর মাঝখানে আরেকবার যারা পড়ে ফেলছেন যে আজকে দিনের বেলা অথবা গতকালকে রাত্রে, তাদের কাছে এটা কি আছে, সহজ আছে কিন্তু। আচ্ছা, তাহলে গেল 15 দ্বারা। এরপর আসেন তাহলে অভিবাসী সম্পর্কে এইখানে যে ধারাগুলো আছে, 14 দ্বারা হলো অভিবাসী চোরাচালান, 15 দ্বারা হলো অভিবাসী চোরাচালানের কি শাস্তি, আর 16 দ্বারা হলো এই অভিবাসী চোরাচালান অপরাধের জন্য ওই যে দলিলাদি সৃষ্টি বা কোনো কিছু ব্যবহার করতে দেওয়া যায় অপরাধটা, এটা হলো 16 দ্বারা, তাই না? হ্যাঁ, 16 দ্বারা। 17 দ্বারা হলো বাংলা আহ লাভবান হওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের বাসিন্দা নয় এমন ব্যক্তিকে আশ্রয় দান করা। 18 হলো কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো, গুরুতর জখম বা তার সাথে কি ধরনের, তার সাথে কোনো ধরনের অমানবিক আচরণ করার শাস্তি। অভিবাসী চোরাচালানের শিকার যে ব্যক্তি, সেই ব্যক্তির জন্য 18। 19 দ্বারা হলো সংঘবদ্ধভাবে অভিবাসী চোরাচালানের শাস্তি। আর 20 দ্বারা হলো আপনার ইন্টারনেটে বা অন্য কোনো মাধ্যমে এই সম্পর্কে বিজ্ঞপ্তি প্রচার করার শাস্তি, তাই না? কত দ্বারা? 20 দ্বারা। আর 21 দ্বারা বলতেছে যদি কোনো ব্যক্তি আপনার পরিচয় প্রকাশ করে তার শাস্তি। 22 দ্বারা হলো প্ররোচনা বা সহায়তার শাস্তি। 23 দ্বারা হলো তদন্তের কার্য, তদন্ত বা বিচার কার্যক্রমের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ভিকটিমকে বা সাক্ষীকে, ভিকটিম হতে পারে, সাক্ষী হতে পারে, অথবা তার পরিবারের সদস্যদেরকে ভয়ভীতি হুমকি দেখায়। আর আপোষের উদ্দেশ্য হলে কত দ্বারা?
24 ধারা। আপুসের জন্য হলে কত? 24। যদি মিথ্যা মামলা করে তাহলে 25। মিথ্যা মামলা। 26 হলো কোম্পানি কর্তৃক অপরাধ। 27 হলো অপরাধ আমলযোগ্য হবে। অপরাধ জামিনের অযোগ্য হবে। অপরাধ মীমাংসার অযোগ্য হবে। 28 হলো অভিযোগ দায়ের কোথায় করবে? ট্রাইব্যুনালে করবে বা পুলিশের কাছে করবে। পুলিশ অফিসার তার নাম পরিচয় গোপন রাখবে এবং তাকে নিরাপত্তা প্রদান করবে। কত দ্বারা? 28 দ্বারা। 29 হলো অপরাধ সংগঠনের আইনগত কি অনুমান? অপরাধ সংগঠনের আইনগত অনুমান। আমি সবাইকে এখন তো মানে আমি একটু হালকা কষ্ট বিষ্ট করে রিভিশন দিলাম। এখন আপনি 29 ধারা পর্যন্ত সবাইকে 2 মিনিট সময় দিলাম, একদম চোখ বন্ধ করে 1 থেকে 29 পর্যন্ত শর্ট একবার টান দিয়ে আসেন সবাই। সবাই 2 মিনিট সময়। একদম চোখটা বন্ধ করে 1 থেকে 29 ধারা পর্যন্ত বলেন। শর্ট কথাগুলো, শুধু হেডিং গুলো ক্লিয়ার করেন এটা এখনই। হয়েছে? ওকে। 2 মিনিট হয়েছে না কিন্তু এখনো। তো অনেকে শেষ করে ফেলছেন না মোটামুটি, শুধু হেডিং গুলো বলে দেওয়ার জন্য বলছি। উপকার হয়েছে কিন্তু, একটু হলে উপকার হয়েছে না? এখন ভালো লাগবে। 30 থেকে শুরু করবো আমরা, হ্যাঁ? গুরুত্বপূর্ণ আলোচনা। মানব পাচারের যদি লিখিত পরীক্ষার প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে ধারাগুলো পড়ছি এখান থেকে, সৃজনশীল প্রশ্নের জন্য মানে দণ্ডের নিরূপণের শাস্তি, অভিবাসী চোরাচালান, ব্যাখ্যামূলক এরকম প্রশ্ন। আর নর্মাল যে প্রশ্নগুলো আছে, তদন্ত, তল্লাশি, হ্যাঁ, বিক্রয় বন্ধক, হস্তান্তর নিষিদ্ধ, তারপরে হলো আপনার সম্পত্তি নিরীক্ষণ, নিষ্ক্রিয়করণ, আসামির অনুপস্থিতি বিচার, কোন আইনের বিধান। নর্মাল যে জায়গাগুলো আছে মূলত অন্য আইনের সাথে রিলেট সম্পর্কিত জায়গাগুলো বা পুলিশের স্বাভাবিক কার্যক্রমের জায়গাগুলোর আলোচনা হবে আজকের ক্লাসের আলোচনাগুলা। আমরা খুব গুরুত্ব সহকারে নিব, একটু বড় হয়ে গেছে মনে হয় আগের চাইতে এই জায়গাগুলা। এর 30 ধারা হলো তদন্ত। 30 ধারা কি? তদন্ত। আগে 30-এর আমরা 1 থেকে 6 পর্যন্ত পড়তাম। এটা ছিল 19 ধারা আগে। আগে কত ছিল? আগে ছিল মানব পাচার আইনের 19 ধারায় তদন্ত। 1 থেকে আমরা কত পড়তাম? 6 উপধারা। এখন কয়টা পড়তে হবে? 9টা, কিন্তু পড়তেই হবে। আপনাকে যদি বলেন যে মানব পাচার আইনের সবচেয়ে লিখিত প্রশ্নের জন্য 3-4টা ধারা বলেন, তাহলে একটা হলো 30 ধারা, একটা হলো 31 ধারা, আর বর্তমান সময়ে এসে আরেকটা হচ্ছে 32 ধারা। 33ও গুরুত্বপূর্ণ হবে। তাহলে 30, 31, 32, 33, এই চারটে হলো মানব পাচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য। আর সবচেয়ে বিষয় হলো, সবচেয়ে বড় ধারা হলো এই 4টা ধারাই। মানে সবচেয়ে বড় ধারা, ধারার ক্ষেত্রেও সবচেয়ে বড় আলোচনা এই 4টা জায়গাতেই কিন্তু। কিন্তু সহজ আলোচনাটা, আমরা একদম সহজভাবে নিব আলোচনা। যদি সহজভাবে নিতে পারি তাহলে আমাদের জন্য মনে রাখাটাও সহজ হবে। তাহলে তদন্ত, এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনের অভিযোগ যদি থানায় দায়ের করা হয়, তাহলে সাব ইন্সপেক্টর নিম্নে নয় এমন কোনো পুলিশ অফিসার কি করবেন? তদন্ত কার্য সম্পন্ন করবেন। 30-এর 1। 30-এর কত? 1। তাহলে কোথায় অভিযোগ দায়ের হইলে? মানব পাচার বা অপরাধের যদি কোনো অভিযোগ থানায় এসে দায়ের করে, তাহলে কে? সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এরম পদমর্যাদার পুলিশ অফিসার তদন্ত করতে পারবেন। তাহলে ইন্সপেক্টর পারবে? ইন্সপেক্টর পারবে? তাহলে সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন। তাহলে এমসিকিউ, মানব পাচার অপরাধের কোনো অভিযোগ যদি রুজু মামলা হয়, তাহলে এটা তদন্ত কে করতে পারবেন? সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গতে দেওয়া থাকবে সব কয়টা সঠিক। তাহলে এখানে লেখা সাব ইন্সপেক্টর, আমরা কি সাব ইন্সপেক্টরের বৃত্ত ভরাট করবো নাকি সব কয়টাই দিব? সব কয়টাই দিব। যেটা সাব ইন্সপেক্টর পারবে এটা ইন্সপেক্টর পারবে, এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারবে। এই তো। 2,
বলাবো কিন্তু, মানে ক্লাসে কিন্তু বলাবো এই কথাগুলা, অতএব ভালো করে পড়ে নিতে হবে। কিভাবে মনে রাখবেন ক্লাসে যদি বলতে চান, সংক্ষিপ্ত রূপ মনে রাখার চেষ্টা করতে হবে। দুয়ে, এখন অভিযোগকারী থানায় না এসে কোথায় গেছে? ট্রাইব্যুনালে চলে গেছে অভিযোগ দায়ের করার জন্য। কোথায়? অভিযোগ দায়ের করার জন্য চলে গেছে কোথায়? ট্রাইব্যুনালে। তাহলে ট্রাইব্যুনাল তাকে পরীক্ষা নিরীক্ষা করবে, তার অভিযোগ এবং তার এগুলোর পক্ষে সমর্থনের যে কাগজপত্র দলিলাদি এগুলো পর্যালোচনা করে 15 কার্য দিবসের ভিতরে ট্রাইব্যুনাল কি করবেন? অনধিক 15 কার্য দিবসের মধ্যে কারণ উল্লেখপূর্বক ট্রাইব্যুনালের নিকট যেরূপ উপযুক্ত বলে বিবেচিত হবে সেরূপ অনুসন্ধান পরিচালনা করবেন। আমরা এত লম্বা কাহিনী নাই। ট্রাইব্যুনালে যদি যাই কেউ অভিযোগ করে তাহলে ট্রাইব্যুনাল এই সম্পর্কে কি করবেন? তার কাগজপত্র অভিযোগের ভিত্তির উপর ভিত্তি করে একটা অনুসন্ধান কার্যক্রম করবেন। কত দিনের ভিতরে? 15 দিনের ভিতরে। 15 কার্য দিবসের ভিতরে একটা অনুসন্ধান কার্যক্রম করবেন, করে তিনি কি করবেন? যদি অনুসন্ধান করে সন্তুষ্ট হয় তাহলে বিষয়টি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করবেন। সন্তুষ্ট না হলে নাকচ করে দিবেন। এটা হলো আপনার 30-এর 2 ক এবং খ। লক্ষ্য করেন, একে কি, পুলিশের কাছে অভিযোগ আসলে সাব ইন্সপেক্টর নিচে নয় তারা তদন্ত করতে পারবে। এখন ট্রাইব্যুনালে গেছে, ট্রাইব্যুনাল যদি এই সম্পর্কে এই ব্যক্তির দলিলপত্র ইত্যাদি দেখে, সবকিছু দেখার পর একটা অনুসন্ধান কার্যক্রম করাবেন কত দিনের ভিতরে? এই ট্রাইব্যুনালে যাওয়ার কাছে 15 কার্য দিবসের ভিতরে। এখন ট্রাইব্যুনাল এই অভিযোগের উপর ভিত্তি করে, অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে যদি সন্তুষ্ট হয় তাহলে পুলিশকে বলবেন মামলা রুজু করো। কি করো? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জকে বলবে এজাহার দাখিল করার জন্য। আর যদি সন্তুষ্ট না হয় তাহলে কি করবেন? ওই যে ভিকটিম তার কাছে আসছিল তার এই যে ট্রাইব্যুনালের কাছে যে অভিযোগটা করছিল এটা কি করে দিবেন? নাকচ করে দিবেন। অনেকটা কিসের মতো? ওই যে নারী শিশুর 27 ধারার মতো। কত? নারী শিশুর 27 ধারা অংশটার মতো কিছুটা মিল আছে এই জায়গাটা। এরপরে আসেন 3, দুয়ে যাই থাকুক না থাকুক, ট্রাইব্যুনাল উপযুক্ত ক্ষেত্রে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে কি করবেন? নির্দেশ প্রদান করবেন। তাহলে দুইয়ের একটা কাহিনী আছে না, ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করাইতেছেন ট্রাইব্যুনাল। তিনে বলতেছে ট্রাইব্যুনাল এগুলা কিছু না করে সরাসরি কি করতে পারবে? এই অভিযোগ সম্পর্কে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করার জন্য থানার বার অফিসার ইনচার্জকে কি করবে? নির্দেশ প্রদান করবে। তাহলে এটা কোনটা করে নাই? দুয়ে ইচ্ছা করলে তিনি অনুসন্ধান করাইতে পারতো না? না করে ট্রাইব্যুনাল সরাসরি কি করছে? এই অভিযোগের বিষয়ে অফিসার ইনচার্জকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ প্রদান করছে। ধারা কত? 3। ধারা কত? 3। আবার বোঝার চেষ্টা করেন। থানায় আসছে, সাব ইন্সপেক্টরের নিচে নয় এমন অফিসার তদন্ত করবেন। 2, কত 2? 30-এর 2। ট্রাইব্যুনালে কোনো ব্যক্তি অভিযোগ নিয়ে গেছে, ট্রাইব্যুনাল তার এই বিষয় সম্পর্কে একটা অনুসন্ধান করবেন অভিযোগের বিষয়ে। অনুসন্ধান করে যদি সন্তোষজনক হয় তাহলে অফিসার ইনচার্জকে এজাহার গ্রহণ করে তদন্ত করার আদেশ দিবেন। সন্তুষ্ট না হলে নাকচ করে দিবেন। 2 শেষ। তিনে বলতেছে দুইয়ে যাই থাকুক না কেন, ট্রাইব্যুনাল ইচ্ছা করে সরাসরি বিষয়টা এজাহার গ্রহণ করে তদন্ত করার জন্য অফিসার ইনচার্জকে কি করতে পারেন? নির্দেশ দিতে পারেন। তাহলে এখন ছাড়ের প্রশ্ন কি, যে উপধারা 1-এর অধীনে দায়েরকৃত, তাহলে একে পুলিশের কাছে কয়বার আসছে এখন পর্যন্ত অভিযোগটা বলেন তো? কয়বার আসছে? 3 বার। একটা হলো একে আসছে, সরাসরি অভিযোগ আসছে, পুলিশ তদন্ত করতে পারে। ওকে। অথবা দুইয়ের ক, 2-এর কতে কি, ওই যে অনুসন্ধানের রিপোর্টের উপর ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয়েছে বলে পুলিশকে বলছে কি করো? তদন্ত করো। এটা একটা। অথবা 3 অনুযায়ী তদন্তের জন্য ট্রাইব্যুনাল সরাসরি কি করছে? নির্দেশ প্রদান করছে। তাহলে থানার অফিসার ইনচার্জ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তের ক্ষমতাপ্রাপ্ত কোনো তদন্ত সংস্থা অথবা ইউনিটের নিকট হস্তান্তর করতে পারবেন। এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এটা পিবিআই অথবা সিআইডি তে হস্তান্তর করে দিতে পারবেন। বুঝাতে পারছি? তদন্ত সংস্থা যারা আছে পিবিআই দিতে পারবেন অথবা সিআইডি তে কি করতে পারবেন? হস্তান্তর করতে পারবেন। এবং এই তদন্ত সংস্থা করুক অথবা এই থানায় করুক, যেই করুক না কেন, দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এরকম কোনো পুলিশ কর্মকর্তা অভিযোগের তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন এবং তিনি ফৌজদারি কার্যবিধির সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এটা কত উপধারা? 4 উপধারা। সহজ না কথাটা? কি করবেন? তাহলে ওই যে উপরে 1-এ, 2-এ, 3-এ যে পুলিশ অভিযোগ পাইলো বা তদন্তের আদেশ পাইলো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন অফিসারের অনুমোদন নিয়ে অন্য কোনো তদন্ত সংস্থায় হস্তান্তর করতে পারবেন অথবা তারাও তদন্ত করতে পারবেন। তবে যে করুক না কেন কারা করবেন?
সাব ইন্সপেক্টর থেকে উপরের পদমর্যাদার অফিসার তদন্ত করবেন। তদন্তের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির গ্রেপ্তার, তল্লাশি, আটক, জব্দ যত ক্ষমতা আছে সকল ক্ষমতায় কি করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। যদি বললে এত পেঁচানো কথা, কথা কিন্তু আসলে পেঁচানো না, লাস্টে একদম সহজে করে ফেলবো জায়গাটাকে আমরা, কিন্তু পড়তে হবে দ্বারা। এটা কার, মানব পাচার অপরাধের সাথে আমাদের পুলিশের সম্পর্ক সবচেয়ে কোন জায়গায় বেশি? এই 30, 31, 32 এই জায়গাতে আমাদের পুলিশের সম্পর্ক সবচেয়ে বেশি। আর প্রশ্নটা আমাদের মানব পাচার দিয়া হইলে আপনি মনে রাখবেন, যদি মানে আহ, কি বলবো, যদি আপনার কোয়ালিটি সম্পন্ন প্রশ্ন হয় সাধারণত মানব পাচার থেকে, তাহলে সাধারণত এই জায়গাগুলোকে টাচ করবে, এগুলোর লিখিত প্রশ্নই হবে। তাহলে 4 পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? 4 পর্যন্ত। আচ্ছা, দেখি কি বুঝতে পারছেন, জিজ্ঞেস করবো, পাশে আসেন। আচ্ছা, এখন এই যে ধারা 31-এর বিধান সাপেক্ষে, 31 মানে প্রতিরোধমূলক তল্লাশি, আমরা এগুলো নাও বললে পারবো। অর্থাৎ অভিযোগ দায়ের বা উপধারা 2 অথবা ক বা 3-এর অধীনে ট্রাইব্যুনাল হইতে তদন্তের নির্দেশপ্রাপ্ত অফিসার 90 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন। তাহলে পাশে কি বলতেছে, এই যে তদন্তকারী কর্মকর্তা কত দিনের ভিতরে, এত কিছু লিখবেন না, 31-এর বিধান সাপেক্ষে 1, 2, 3 সব বাদ কি করবে? তাহলে সাব ইন্সপেক্টরের নিচে নয় এমন অফিসার তদন্ত করবে, কততে বলা আছে এখানে আবার 4-এ না, কত দিনের ভিতরে, তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ থেকে 90 দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম কি করবেন, সম্পন্ন করবেন। এটি হলো কত, 5। যদি 5-এর উল্লেখিত নির্দিষ্ট সময়ের ভিতরে তদন্ত সম্পন্ন করতে না পারেন, তাহলে এ সময়সীমা শেষ হওয়ার 3 কার্য দিবস পূর্বেই, শেষ হওয়ার 3 কার্য দিবস পূর্বেই তিনি এই সম্পর্কে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বা ট্রাইব্যুনাল নিকট কি করবেন, হইতে তদন্তের নির্দেশ প্রাপ্তির ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করবেন। আর যদি ট্রাইব্যুনাল সন্তুষ্টি হয় সেই ক্ষেত্রে বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা, তাহলে সেই ক্ষেত্রে 45 দিবস পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন। এটা হলো কত ধারা, 6 উপধারা। তাহলে 4, 5, 6 খুব সহজ না? তো এই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা নিজেরা অথবা তদন্তকারী সংস্থায় হস্তান্তর করতে পারবেন। সাব ইন্সপেক্টর থেকে নিম্ন এমন অফিসার তদন্ত করবেন, ফৌজদারির ক্ষমতা প্রয়োগ করবেন। 4, 5 হলো 90 দিবসের 90 দিনের ভিতরে তদন্ত সম্পন্ন করবেন। 6 হলো পরবর্তীতে এই সময় অতিবাহিত হওয়ার 3 কার্য দিবস পূর্বে আবেদন করবেন ট্রাইব্যুনালে বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট। কতদিন সময় বৃদ্ধি করতে পারবে? 45 দিন পর্যন্ত পরে বৃদ্ধি করতে পারবে। এটা কত, 6 উপধারা। তবে যদি আন্তঃরাষ্ট্রীয় তদন্তের কোনো বিষয় থাকে বা তদন্তের জন্য বিদেশ গমন করতে হয় এরকম কোনো বিষয় থাকে, তাহলে এই যুক্তিসঙ্গত মেয়াদ তদন্তের জন্য আরো বৃদ্ধি করতে পারবে। 6, সাথে গিয়া বলতেছে তদন্ত প্রতিবেদনের কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংগঠনের কোনো অভিযোগ নাই। মানে পুলিশ অফিসার তদন্ত করে আসামির বিরুদ্ধে কি দেয় নাই, চার্জশিট দেয় নাই, বা তাকে শাস্তি দেওয়া হোক এরকম কোনো সুপারিশও করে নাই। না থাকলেও ট্রাইব্যুনাল প্রয়োজন মোতাবেক কি করতে পারবেন, এই ব্যক্তির বিষয়ে সংশ্লিষ্ট অপরাধ বিচারার্থে গ্রহণ করতে পারবেন। কি বুঝলেন? মানে কোন তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী সংস্থা আসামির বিরুদ্ধে কোনো রিপোর্ট দেয় নাই, বিচার শুরু করার কোনো সুপারিশও দেয় নাই, তারপরে ট্রাইব্যুনাল কি করতে পারেন, বিচার করতে পারবেন। কি করতে পারবেন, বিচার করতে, বিচার শুরু করে দিতে পারবেন। ধারা কত এটা, 7। 8 হলো তদন্তের জন্য যদি বিদেশ গমনের প্রয়োজন হয়, তাহলে একটা বিশেষ তদন্ত দল গঠন করবেন এবং তদন্তের প্রয়োজনে তারা বিদেশ গমন করতে পারবেন, এবং বিদেশ গমনের জন্য তাদেরকে কি করবেন, প্রশাসনিক এবং আর্থিক সহায়তা প্রদান করবেন। 8। 9 হলো তদন্ত নিরাপত্তা বা এই আইনের অধীনে কার্যক্রম দায়িত্ব সমূহ সমন্বয় করার জন্য সরকার কি করতে পারেন, গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ সদর দপ্তরে একটি মানব পাচার কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করবেন। 9 বলতে পারবেন, 1 থেকে 9, 2 এর ক ক সহ পারা যাবে, পারবেন? তাহলে শর্ট করি, নেন কি বলছে। একে হলো মানব পাচার অপরাধের অভিযোগ আসলে পুলিশের সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন অফিসার তদন্ত করবেন। 1, অভিযোগ যদি ট্রাইব্যুনালে যায়, ট্রাইব্যুনাল 15 কার্য দিবসের ভিতরে একটা অনুসন্ধান করাবেন। সন্তুষ্ট হইলে পুলিশ অফিসার, অফিসার ইনচার্জ লেখেন বা না লেখেন, পুলিশ অফিসারকে এজাহার গ্রহণের মাধ্যমে তদন্ত করার আদেশ দিবেন। সন্তুষ্ট না হলে নাকচ করবেন। 2 এর ক খ, 2 এর ক এবং খ। 3-এ বলতেছে 2-এ যাই থাকুক না থাকুক, ট্রাইব্যুনাল সরাসরি থানার অফিসার ইনচার্জকে এটা এজাহার বা অভিযোগ গ্রহণ করে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ প্রদান করতে পারবেন। ছাড়ে হলো পুলিশ অফিসার যখন এরকম তদন্তের আদেশ পাবেন
বা নির্দেশ পাবেন, অথবা থানায় সরাসরি অভিযোগ আসবে, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতনের অফিসারের অনুমোদন নিয়ে এটার তদন্ত কার্যক্রম অন্য কোনো তদন্ত সংস্থা বা ইউনিটে হস্তান্তর করতে পারবেন। যেখানেই হোক করা হোক না কেন, সাব ইন্সপেক্টর থেকে উপরের অফিসার তদন্ত করবেন এবং ফৌজদারি কার্যবিধির ক্ষমতাগুলো প্রয়োগ করবেন। পাঁচে হলো 90 দিনের ভিতরে তদন্ত সম্পন্ন করবেন। ছয় হলো এই সময় অতিবাহিত হওয়ার 3 কার্য দিবস পূর্বেই মেয়াদ বৃদ্ধির জন্য নিয়ন্ত্রণকারী অফিসার বা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবেন। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে আরো 45 দিন সময় বাড়াবেন। তবে আন্তঃরাষ্ট্রীয় তদন্তের ক্ষেত্রে যুক্তিসঙ্গত সময় বৃদ্ধি করা যেতে পারে। কত এটা? 6। সাথে হলো যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়া না হয়, তাকে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করা সুপারিশ নাও থাকে, তবু ট্রাইব্যুনাল অপরাধ বিচারার্থে গ্রহণ করতে পারবেন। 8 হলো তদন্তের প্রয়োজনে যদি বিদেশ গমনের প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা বিদেশ গমনের জন্য একটা বিশেষ তদন্ত দল গঠন করবেন। কে গঠন করবেন? এটা সরকার। এবং তাদেরকে অর্থনৈতিক প্রশাসনিক সহায়তা প্রদান করবেন। 9 হলো এই আইনের অধীনে অপরাধের প্রতিরোধ, তল্লাশি, অনুসন্ধান বা সমন্বয় সাধনের জন্য পুলিশ হেডকোয়ার্টারে বা পুলিশ অধিদপ্তরে একটা কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে, যারা মানব পাচার মনিটরিং বা মানব পাচার ও অভিবাসী চোরাচালান মনিটরিং সেল হিসেবে অভিহিত হবে। কত এটা? 9। সহজ না? না এতটা সহজও না, কিন্তু একটু কঠিনও আছে। মানে লম্বা তো এই জন্য কঠিন আর কি, কিন্তু কথাগুলো কিন্তু কি সহজই। কে বলতে পারবেন একজন? গুরুত্বপূর্ণ দ্বারা কিন্তু এরকম হয়ে যায় যে একটা দ্বারা বললেই কি হয়ে যায়, একটা ক্লাস পোষায় যায়। তাহলে এটা এমন এক দ্বারা, তুমি পরীক্ষার হলে গিয়ে এই ধারার প্রশ্নটা গিয়ে পাবেন হয়তো 19 দ্বারা। মানব পাচারের সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে এখন পর্যন্ত 19 এবং 20 দ্বারা আগের। আর বর্তমানে হলো কত? 30 এবং 31। বুঝাইতে পারছি কথাটা? আপনারা লেখা রাখেন, খুবই 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 গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা দ্বারা কিন্তু। লিখিত পরীক্ষায় যদি বলে যে মানব পাচারের কোন ধারা থেকে প্রশ্ন হবে, আমি আবারও বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি, লিখিত পরীক্ষার প্রশ্নে 90% সম্ভাবনাই মানব পাচার আইনের এই 30, 31, 32, 33-এর এই জায়গা। অথবা আরেকটু যদি মনে করে না যে নতুন আইন হয়েছে, একটু গভীরে প্রশ্ন করি, তাহলে ওই যে অভিবাসী চোরাচালান বলতে কি বোঝেন, অভিবাসী চোরাচালান অপরাধের দণ্ড আলোচনা করুন, এরকম হইতে পারে। অথবা মানব পাচার এবং অভিবাসী চোরাচালানের পার্থক্য লিখুন, এরকম প্রশ্ন হলে হতে পারে। ঠিক আছে। তাছাড়া এই যে এখানে আবার কিছু কথা আছে, আসামির অনুপস্থিতি বিচার নতুন ধারা হয়েছে, আগেও ছিল কিন্তু এই বছর সুন্দর করে গুছায় হয়েছে। এগুলো প্রশ্ন আসলে তো কোনো অসুবিধা নাই, সবাই পারবে, শুধু ধারাটা বসানো, নিয়ম আগের মতোই। একজন কি বলবেন একটু মানব পাচার আইনের এই 19 ধারাটা, আর সরি খালি 19 ধারা বলতেছে, ওই আগে যে 19 পড়তাম ওইটাই রয়ে গেছে এখনো। 31, 30। বলার শর্ত আছে একটা, তবে সংক্ষিপ্ত ভার্সনে বলতে হবে, শর্ট। আচ্ছা ঠিক আছে, একটু পরে সুযোগ দিব, এখন না, আরেকটা দ্বারা পড়ে নেই। তাহলে 30 দ্বারা আমরা পড়লাম। ওকে। এখন আমরা কত দ্বারাই যাবো? 31 দ্বারা। 30 দ্বারা কি আবার বলতে হবে? আবার বলতে হবে। পুলিশ কোনো অভিযোগ আসছে, পুলিশ অফিসার তদন্ত করবেন, সাব ইন্সপেক্টর উপরে যারা তারা। 31-এর 1, অভিযোগ ট্রাইব্যুনালের কাছে গেছে, তাহলে ট্রাইব্যুনাল অনুসন্ধানের একটা নির্দেশ দিবেন, 15 দিনের ভিতরে বা 15 কার্য দিবসে একটা অনুসন্ধান সম্পন্ন করবেন। যদি সন্তুষ্ট হয় আর কি, তার আবেদনটা অভিযোগটা যদি সন্তোষজনক মনে করেন। এখন এই অনুসন্ধানের পরে সন্তোষজনক হইলে পুলিশকে এজাহার গ্রহণের মাধ্যমে তদন্তের আদেশ দিবেন অফিসার ইনচার্জকে থানার। আর এই অনুসন্ধানে সন্তুষ্ট না হলে তাকে বিদায় করে দিবেন, নাকচ করে দিবেন। ঠিক আছে। 2। 3-এ বলতেছে, 2-এর যা থাকুক না কেন, ট্রাইব্যুনাল অনুসন্ধান না করে সরাসরি কি করতে পারেন, অফিসার ইনচার্জকে এজাহার গ্রহণ করে তদন্ত করার নির্দেশ দিতে পারেন। 4-এ বলতেছে পুলিশ অফিসার কি করবেন, থানার অফিসার ইনচার্জ যারা তারা ঊর্ধ্বতন অফিসারের অনুমোদন নিয়ে এটা তদন্ত হস্তান্তর করতে পারবেন। যাই করুক বা তারা নিজেরাই করুক, সাব ইন্সপেক্টর থেকে উপরে অফিসার তদন্ত করবেন, তবে ফৌজদারির ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারবেন। 4। 5-এ হলো 90 দিনের ভিতরে তদন্ত সম্পন্ন করবেন। 6 হলো পরবর্তীতে আরো 45 দিন সময় বৃদ্ধি করা যাবে। 7-এ হলো চার্জশিট বা আপনার বিচারে সুপারিশ না থাকলেও ট্রাইব্যুনাল বিচার শুরু করতে পারবে। 8-এ হলো বিদেশে যাইতে পারবে, সহায়তা সুযোগ সুবিধা পাবে। 9 হলো একটা কি করবে, মনিটরিং সেল গঠন করবে। কেন? মানব পাচার অপরাধগুলো যেন বেশি বেশি হয় এই জন্য না, অপরাধ প্রতিরোধের জন্য এবং তদন্ত বা এগুলো সমন্বয় সাধন করার জন্য। এই তো, তাই না? এই হলো কত দ্বারা? আপনার 30 দ্বারা। 31 দ্বারা, এটাও খুব ইম্পর্টেন্ট দ্বারা।
এটা হলো প্রতিরোধমূলক তল্লাশি ও আটক। প্রতিরোধমূলক তল্লাশি ও কি আটক। তাহলে মানব পাচার বা অভিবাসী চোরাচালান অপরাধগুলা প্রতিরোধ করবে সাব ইন্সপেক্টরের নিম্ন নয় এমন কোনো পুলিশ অফিসার কি করতে পারবেন? তার ঊর্ধ্বতন বা নিয়ন্ত্রণ তার ঊর্ধ্বতন বা নিয়ন্ত্রণকারী অফিসারের অনুমোদন নিয়ে কি করতে পারবেন? প্রতিরোধমূলক তল্লাশি করার, মানে প্রতিরোধমূলক তল্লাশি করতে পারবেন, মানে অপরাধ যেন না হয়, তাই না? প্রতিরোধমূলক তল্লাশি করতে পারবেন এবং যে কোনো আঙ্গিনায় প্রবেশ করতে পারবেন এবং কোনো অপরাধ সংগঠনে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে, অপরাধ সংগঠনে ব্যবহৃত হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে এমন সরঞ্জামাদি বা দলিল আটক করতে পারবেন। তাহলে সাব ইন্সপেক্টর ধরেন আপনি, তাহলে মানব পাচার আইন আপনি আপনি ঊর্ধ্বতন অফিসার বা নিয়ন্ত্রণকারী অফিসারের অনুমোদন নিয়ে মানব পাচার অপরাধগুলো প্রতিরোধের উদ্দেশ্যে অথবা অপরাধ সংগঠনের সম্ভাবনা আছে এরকম কোনো দলিল দস্তাবেজ হইতে পারে, বস্তুদ্রব্য হইতে পারে, কোনো স্থানে আছে, এরকম কোন স্থানে বা আঙ্গিনায় এই সাব ইন্সপেক্টর বা উপর অফিসার প্রবেশও করতে পারবেন এবং এগুলা আটক করতেও, মালামাল যেগুলো আছে, দলিল দস্তাবেজ যেগুলো আছে আটকও করতে পারবেন। তাহলে এই আপনার প্রতিরোধমূলক তল্লাশি আটকের যে 31-এর একটা, এটা কি বিনা পরোয়ানায় করছে তল্লাশিটা? তল্লাশি আটক এটা কি পরোয়ানা, বিনা পরোয়ানায় বলা যাবে এটাকে? এটা ম্যাজিস্ট্রেটের বা আপনার ঊর্ধ্বতন অফিসারের কি আছে, অনুমোদন নিয়ে করছে, এটা কি আছে? হ্যাঁ, আমরা সরাসরি এটাকে বিনা পরোয়ানার দিকে বলবো না। প্রতিরোধমূলক তল্লাশি করতে পারবেন, আটক করতে পারবেন, প্রতিরোধের উদ্দেশ্যে অনুমোদন নিয়ে করতে হবে এটা। এখন দুয়ে বলতেছে যদি এই সাব ইন্সপেক্টর একের উদ্দেশ্যেই, কিসের প্রতিরোধের উদ্দেশ্যেই, আটকের উদ্দেশ্যেই যদি মনে করেন অনুমতি নিলে কি লাগবে? অনুমতি নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সময় লাগিয়ে যাবে, অথবা আলামত অদৃশ্য হয়ে যাবে, অথবা কোনো ব্যক্তি পলায়ন করবে, এরকম হতে পারে না? তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করবেন? যদি মনে করেন যে তল্লাশি পরোয়ানা সংগ্রহে বিলম্বের, তাহলে কি বলছে, এক একটা কি তল্লাশি পরোয়ানা কিন্তু, দুয়ে কিন্তু বোঝা যাচ্ছে এটা যে তল্লাশি পরোয়ানা সংগ্রহে কি হবে, বিলম্ব হবে বা অপরাধটি সংগঠিত হয়ে যাবে বা সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। আর এই ধরনের তল্লাশি কার্যক্রম যদি পরিচালনা করেন, তাহলে দুই বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকবেন, তাদের উপস্থিতি তল্লাশি করবেন, জব্দ তালিকা প্রস্তুত করবেন এবং সাক্ষীদের স্বাক্ষর নেবেন। তাহলে 31-এর 2-এ কি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন, তবে দুই বা ততোধিক সাক্ষী হিসেবে ব্যক্তিকে ডাকবেন, তাদের উপস্থিতিতে তল্লাশি করবেন, সাক্ষীর স্বাক্ষর নেবেন। এখানে অবশ্যই ফৌজদারি কার্যবিধির 103-এর 2 লিখবেন। কত সাথে? 31-এর 2-এর সাথে। যখন লিখিত প্রশ্ন লিখতে থাকবেন তখন কি লিখবেন? ফৌজদারি কার্যবিধির 103-এর 2 লিখবেন, পুলিশ প্রবিধানের 280 লিখবেন, লিখবেন কি না? যেহেতু বিনা পরোয়ানায় তল্লাশি করতেছে, রিলেটেড যে বিধিগুলো যখন যেভাবে আসবে, এটা মাইনর অ্যাক্ট হোক আর মেজর অ্যাক্ট হোক, সাথে সাথে বসায় বসায় দিয়ে দিতে হবে। এই কথাটা হুবহু মিলছে না ফৌজদারি 103-এর 2-এর সাথে বা ফৌজদারি কার্যবিধির 103 ধারার সাথে? সাক্ষী ডাকা, হ্যাঁ, বা সাক্ষী ডাকতে হবে, তাদের উপস্থিতি তল্লাশি করতে হবে, জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। এরপরে আসেন আপনার এই 31-এর 3, এই ধারাটা সহজ ধারা, আপনারা কমন পড়বে খুব সহজেই। 3-এ বলতেছে যে ফৌজদারি কার্যবিধির 103 বিধান আলোকে যে ব্যক্তি শরীর বা সম্পত্তি তল্লাশি চালানো হবে তার মানবাধিকার এবং মানবিক মর্যাদার প্রতি সম্মান রাখতে হবে। আর যদি কোনো নারীর বিরুদ্ধে তল্লাশি পরিচালনা করা হয়, তাহলে অবশ্যই একজন নারী কর্মকর্তা বা নারী প্রবেশন কর্মকর্তা উপস্থিত থাকবেন। তাহলে এটা কি, যখন আমরা এই 31-এর 2-এ তল্লাশি করেই ফেলবো, তখন তার মানবাধিকার এবং মানবিক মানবিক মর্যাদার প্রতি কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এমন না যে তল্লাশি করতে গিয়ে একবারে যা ইচ্ছা তাই করে ফেলবো, নিয়ম মানতে হবে আর কি, মানবাধিকার মানতে হবে, সাংবিধানিক অধিকারগুলো দেখতে হবে, একজন মানবিক মর্যাদা রক্ষা করতে হবে। আর মহিলা হলে একজন মহিলা অফিসার বা মহিলা সমাজকর্মী বলেন, অথবা একজন মহিলা প্রবেশন কর্মকর্তা যা আছেন, তাদের উপস্থিতিতে কি করতে হবে, তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। আর তল্লাশি কার্যক্রম পরিচালনার 72 ঘন্টার ভিতরেই কি করতে হবে, তল্লাশি কার্যক্রমের নেতৃত্ব প্রদানকারী অফিসার এই ফলাফলের বিবরণ কি করবেন, প্রতিবেদন আকারে এখতিয়ার সম্পন্ন ট্রাইব্যুনালের নিকট প্রেরণ করবেন, যেটা ট্রাইব্যুনালে রক্ষিত থাকবে। 5 হলো এই যে 4 উপধারার যে রিপোর্টটা আমরা ট্রাইব্যুনালে দিব, এই সম্পর্কে আমরা কি করব, ঊর্ধ্বতন কর্মকর্তাকে, নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিব এবং যার বিরুদ্ধে বা যে বাড়িতে যে ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি করা হয়েছে তাকেও প্রদান করব। এটা হলো 31-এর 5। সহজ না একদম খুব?
তাহলে কিভাবে বলবেন? মানব পাচার অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে অপরাধ সংগঠনে ব্যবহৃত হইতে পারে এমন কোন দলিল দস্তাবেজ আটক ইত্যাদির উদ্দেশ্যে কোন স্থানে বা আঙ্গিনায় ঊর্ধ্বতন অফিসারের অনুমোদন নিয়ে প্রবেশও করা যাইতে পারে, এগুলো আটকও করা যাইতে পারে। 31-2, 31-1 উপধারার এই প্রতিরোধমূলক কারণেই যুক্তিসঙ্গত কারণে ঊর্ধ্বতন অফিসারের অনুমোদন বা পরোয়ানা না নিয়েও বিনা পরোয়ানাও তল্লাশি করা যাইতে পারে, তবে দুই বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখতে হবে, তাদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে, জব্দ তালিকা প্রস্তুত করতে হবে, সাক্ষীর স্বাক্ষর নিতে হবে। 31-এর কত? 2। 3 হলো তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হলে ব্যক্তির মৌলিক অধিকার, মানবাধিকার, মানবিক মর্যাদার প্রতি লক্ষ্য রাখতে হবে। মহিলা হলে মহিলার দাহারা দেহ তল্লাশি করাইতে হবে এবং নারী কর্মকর্তা বা নারী প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে করতে হবে। 4 হলো তল্লাশি কার্যক্রমের রিপোর্ট বা প্রতিবেদন তল্লাশি কার্যক্রমের 72 ঘন্টার ভিতরেই প্রতিবেদন আকারে ট্রাইব্যুনালকে দিতে হবে, যেটা ট্রাইব্যুনাল সংরক্ষণ করবে। 5 হলো এই সম্পর্কে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও দিতে হবে এবং যে ব্যক্তির দেহ তল্লাশি করা হয়েছিল বা যাকে তল্লাশি করা হয়েছিল তাকেও প্রদান করতে হবে। ধারা কত? 31-5। মনে করেন পদোন্নতি পরীক্ষা 5-7 নাম্বার একটা প্রশ্ন কমন ফলাই দিয়েছেন এই দুইটা ধারাতে, ইনশাল্লাহ ঠিক আছে। মনে করেন এটা কমন ফেলে দিয়েছেন একটা ধারা, যদি দুইটা ধারা পড়তে পারেন। আবার 31-1, 2, 3, 4, 5, 31-1 পরোয়ানা সহ তল্লাশি বা আটক, 31-2 বিনা পরোয়ানায় তল্লাশি, 31-3 মানবাধিকার, মানবিক মর্যাদা বা মহিলা দেহ তল্লাশি, 4 হলো 72 ঘন্টাতে রিপোর্ট, 5 হলো এই তালিকা বাড়ির মালিককে, ব্যক্তিকে, ঊর্ধ্বতন অফিসারকে দিতে হবে। এই তো, কথাগুলো তো সংক্ষিপ্তই। পরে আপনি লেখার ক্ষেত্রে হয়তো আপনার মতো করে মনের মাধুরী মিশিয়ে লিখবেন। পরীক্ষার সময়ের সাথে, পরীক্ষার হলে গড়ি ছাড়া কেউ যায় না, অবশ্যই পরীক্ষার হলে গড়ি নেবেন, না হলে কিন্তু দেখবেন আরেকজনকে কয়টা বাজে কয়টা বাজে গড়ি ছাড়া পরীক্ষা অনেকে বলে নিতে দেয় না। নিতে দিবেন আপনার এমন গড়ি নিবেন যে যেগুলো নেওয়ার জন্য দেয়, ঠিক আছে, এরকম নর্মাল একটা গড়ি নিয়ে যাবেন পরীক্ষার হলে। আর সবচেয়ে ভালো হবে যেগুলো সেকেন্ড, সেকেন্ড যেগুলোতে আসে, সেকেন্ড সহ কাটা গড়ি না, সেকেন্ডের হিসাব করতে হবে আপনাকে, এখানে মিনিটের হিসাব করলে হবে না, একদম সেকেন্ডের হিসাব। এরপরে আসেন 32 ধারা। 32 ধারা হলো অনেকটাই, অনেকটা বলতে 90% হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কত ধারার মতো? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 33, আর মানব পাচারের 32। যদি মনে করেন যে আর নাও পড়বেন না, চলে আসছে, তাহলে মাদকের 33 সেম বসায় দিবেন, ধারা দিয়ে দিবেন মানব পাচারের 32, হয়ে যাবে কিন্তু। বুঝেন নাই কথাটা? মানে কম প্রশ্ন আপনার এখানে পড়েন নাই কিছুই, কিন্তু মাদকের 33 তো মনে আছে নাকি? মানি লন্ডারিং প্রতিরোধ দমন আইন 2012 হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে, তদন্তকারী কর্মকর্তা এক। 2 হলো কি করবে? মানি লন্ডারিং এর তদন্তকারী কর্মকর্তা হিসেবে অভিহিত হবে পরবর্তী ব্যবস্থা কেন হচ্ছে? কারণ মানব পাচারটাও একটা প্রেডিকেট অফেন্স, এই মাদকদ্রব্যের অপরাধটাও একটা কি প্রেডিকেট, দুইটাই সম্পৃক্ত অপরাধ, দুইটাই কি সম্পৃক্ত অপরাধ। এগুলো যে কোনো অপরাধের ক্ষেত্রে গিয়ে লাগানো যাইতে পারে, কারণ সম্পৃক্ত অপরাধের জায়গাগুলো এমন এমন গুলো অপরাধ যে এখানে কোনো প্রচলিত আইন বা অপরাধ আর এখানে বাদ থাকে না। যাই হোক, তাহলে আমরা পড়ি। ব্যাংক হিসাব ইত্যাদি কি করা? নিরীক্ষা ও নিষ্ক্রিয়করণ করা, নিরীক্ষণ এবং কি নিষ্ক্রিয়করণ করা। তদন্তকারী কর্মকর্তার মনে হয়েছে কোনো ব্যক্তি মানব পাচার বা অভিবাসী চোরাচালান অপরাধের সাথে থেকে, ওই যে শুধু মাদক মাদক দ্রব্যের জায়গায় কি হয়েছে, আইনের নাম হয়েছে অবৈধভাবে অর্থ উপার্জন সম্পদ করেছেন বা লিপ্ত আছেন, তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি করতে হবে? তার বিরুদ্ধে রেকর্ডপত্র পরীক্ষা টরীক্ষা করা প্রয়োজন। এই মর্মে তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন। ঠিক আছে। এরপরে তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 2 এর দফা তালেবাসে, তালেবাসে সংজ্ঞাটা হলো কি সম্পৃক্ত অপরাধ। সম্পৃক্ত অপরাধের যেটা 12 ও 16, এগুলোতে হলো কি মাদকদ্রব্য সংক্রান্ত হয়তো অপরাধের কথা বলা আছে। একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে কি হবেন, গণ্য হবেন না মানব পাচারের অপরাধের বিষয়ে বলা আছে, এবং তিনি মানব পাচার বা অভিবাসী চোরাচালানের মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ সম্পর্কে উক্ত আইন অনুযায়ী তদন্ত সহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। তাহলে 33-1 সাথে এখানে কত? 32-1 সেম, শুধু নাম কি মাদক দ্রব্যের জায়গায় লাগাবেন মানব পাচার ও অভিবাসী চোরাচালান। মাদক দ্রব্য তো মনে আছে নাকি? অবশ্যই মনে আছে আপনাদের, কারণ এটা তো গুরুত্বপূর্ণ, দ্বারা বলছে আগেও।
33-এর 2 এর সাথে এখানে কত বসাবেন? 32-এর 2, সেম। এখানে নতুন কোনো কিছু বলার মতো শব্দ আসলে সাধারণত নাই। এখন এই উপধারা একে উল্লেখিত বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে তদন্তকারী কর্মকর্তা উক্ত হিসাব অথবা রেকর্ডপত্র পরীক্ষা নিরীক্ষা করার কিংবা তার ব্যাংক হিসাব নিষ্ক্রিয় অথবা যাচাই বাছাই করার জন্য অনুমতি প্রদানের জন্য ট্রাইব্যুনাল কি করবেন? আবেদন করবেন। আবেদন করবে না? যে সে তো অবৈধভাবে অনেক সম্পদ উপার্জন করছে, মানব পাচার করে, মেধা পাচার করে, ইত্যাদি ইত্যাদি, যেভাবে হোক মানব পাচারের মাধ্যমে। তাহলে সেই ক্ষেত্রে তার সম্পত্তি আমরা কি করতে চাই? নিষ্ক্রিয় করে দিতে চাই, অর্থাৎ কোনো লেনদেন যেন আর করতে না পারবে, অথবা যাচাই বাছাই করতে চাই যে কত পরিমাণ অর্থ তার অ্যাকাউন্টগুলোতে জমা আছে। কত এটা? 3। 4 এসে বলতেছে, এখন পর্যন্ত মিল আছে নাকি? এখন পর্যন্ত মিল আছে না মাদক দ্রব্যের? এখন পর্যন্ত মিল আছে। 4 এসে কি বলতেছে দেখেন, তাহলে এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনে বা প্রচেষ্টায় কোনো বাড়ি, এটা এক্সট্রা আসছে আবার। এটা কি হয়েছে? একটু অতিরিক্ত যুগ হয়েছে এখানে এটা। বাকি সব ঠিক থাকবে, এই জায়গাটা এক্সট্রা যুগ হয়েছে। এখন তদন্তকারী কর্মকর্তা মনে করতেছেন যে অপরাধ সংগঠনের প্রচেষ্টায় কোনো বাড়ি, স্থাপনা, জমি বা যানবাহন ব্যবহৃত হয়েছে বা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক যদি এরকম বিশ্বাস করার কারণ থাকে, তাহলে বাড়ি, স্থাপনা, জমি, যানবাহন আটক রাখার অনুমতি প্রদানের জন্য আবেদন করবেন। তাহলে মানব পাচার আইন অনুসারে কোনটা সঠিক? তার সম্পত্তি নিরীক্ষণ বা নিষ্ক্রিয়ের জন্য আবেদন করবেন, ক। যাচাই বাছাইয়ের জন্য আবেদন করবেন, খ। অপরাধ সংগঠনে ঘর বাড়ি যানবাহন ইত্যাদি আটকের জন্য, ইত্যাদি ইত্যাদি কি করার জন্য? আটক রাখার অনুমতির জন্য আবেদন করবেন। নাকি সব কটাই সঠিক? সব কয়টাই সঠিক। তাহলে এটা কি মাদকে আছে এই জায়গাটা সরাসরি 33-এ? নাই। তাহলে এইখানে এই জায়গাটা এক্সট্রা কি হয়েছে? যুক্ত হয়েছে। এরপর আবার মাদকে আমরা চলে আসি 33-এর 4। তাহলে মাদকে যারা 33-এর 4, এটা আপনার মানব পাচারে চলে আসে 33-এর কততে? 5-এ। 33-এর কততে? 5-এ। বুঝছেন? 33-এর কততে আসছে এটা? 5-এ আসছে। কি 5-এ আসছে? যে উপধারা 3 ও 4 তার সম্পত্তি যাচাই বা নিষ্ক্রিয়করণ এবং তার এই ঘরবাড়ি স্থাপনা জমাজমি ইত্যাদি আটক করার আবেদন পর্যালোচনার পর যদি আবেদনকারী উপস্থিত থাকলে শুনানির সুযোগ প্রদান করে ট্রাইব্যুনাল আবেদনটি নিষ্পত্তি করবে। এবং ট্রাইব্যুনাল যদি মনে করেন যে আসলে তাকে অনুমতি দেওয়া উচিত, আসলেই সত্য ঘটনা, তাহলে একটি অনুলিপি এরকম আদেশ প্রদান করবেন এবং এর অনুলিপি সংশ্লিষ্ট ব্যাংক বা কর কর্মকর্তা বা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন। কত এটা? 5। যেটা মাদকের কত ছিল? 4। আর এটা মাদকের 4, মানব পাচার এসে পড়ছে 5। আর যেটা মাদকের হবে 5, এটা মানব পাচারের হবে কত? 6। আমি এটার জন্য মাদকটা আবার এই কারণেই বলতেছি, কারণ মাদক কিন্তু আমরা খুব সিরিয়াসলি পড়ছি 33 ধারাটা। তাই না আশরাফুল ভাই, আসাদুল ভাই? খুব সিরিয়াস পড়ছি না 33 ধারাটা মাদকের? তাহলে মাদকের 33-এর 1 মানব পাচার 32-এর 1, মাদকের 33-এর 2 মানব পাচার 32-এর 2, মাদকের 33-এর 3 মানব পাচার 33-এর 3। এখন যা একটু অসুবিধা, এটা কি? মাদকের 33-এর যেটা 4, এটা মানব পাচার 33-এর 5। মাদকের 33-এর যেটা 5, মানব পাচার এটা 33-এর 6। তাহলে মাঝখানে কোন উপধারাটা অতিরিক্ত হইলো? এটা হলো 4 উপধারাটা। কি এটা? তার জমাজমি, কোন স্থান, তার যানবাহন, গাড়ি ঘোড়া ইত্যাদি কি করতে পারে? আটকের জন্য অনুরোধ করতে পারে। এগুলো 4। এসে বলতেছে কি করবেন? এই যে উপধারা 3-এর অধীনে অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা তার পরীক্ষা নিরীক্ষার অগ্রগতি ফলাফল সম্পর্কে ট্রাইব্যুনালকে কি করবেন? সময় সময় অবহিত করবেন যে তার অগ্রগতি কতটুকু। এ হলো 6। তাহলে আমরা খুব সহজে পড়ি। মানব পাচার অপরাধের সাথে জড়িত দেখা অবৈধভাবে সম্পদ উপার্জন করছে বা লিপ্ত আছেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা বা তার সম্পত্তি পরীক্ষা নিরীক্ষা করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ দমন আইন 2012 অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 1। 2 হলো তার এই মানব পাচারের মাধ্যমে অবৈধ বা উপার্জিত সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং এর তদন্তকারী কর্মকর্তা হিসেবে অভিহিত হবেন, পরবর্তী প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন। 3 হলো তার সম্পত্তি, এই যে এক উপধারা নির্দিষ্ট কারণগুলোর জন্য তার সম্পত্তি যাচাই বাছাই, নিরীক্ষণ বা আপনার নিষ্ক্রিয়করণ যাই বলেন, এগুলো করার জন্য ট্রাইব্যুনাল বরাবর আবেদন করবেন। 3। 4 হলো তার ঘরবাড়ি, তার জমা জমি, তার কোনো স্থাপনা, এগুলো অপরাধ সংগঠনের সাথে ব্যবহৃত হয়, তাহলে এগুলো আটক রাখার জন্য অনুমতি চাইবেন। 4।
পাঁচে হলো ট্রাইব্যুনাল তার আবেদনের প্রেক্ষিতে এটা শুনানির সুযোগ দিয়ে নিষ্পত্তি করবেন, যুক্তিসঙ্গত কারণ থাকলে তাকে রাজি হবেন বা অনুমতি দিবেন, এবং এই সম্পর্কে অনুলিপি সংশ্লিষ্ট ব্যাংক বা কর কর্মকর্তাকে প্রদান করবেন। পাঁচ, ছয় হলো এই সম্পর্কে প্রতিবেদনের বিষয় সম্পর্কে ট্রাইব্যুনালকে নির্দিষ্ট সময়ে তিন উপাদান ওই পুলিশ অফিসার যারা তারা কি করবেন, সময় সময় ট্রাইব্যুনালকে এটা অবহিত করবেন। 33-এর কত, 6। এখন যদি এই প্রশ্ন চলে আসেই, যদি চলে আসেই, যদি যদি চলে আসে কোনোভাবে, তাহলে সেই ক্ষেত্রে মনে করেন আপনার এটা মনে নাই, মানে মানব পাচারের গুলো মনে নাই, কি লিখবেন, ওই মাদক দ্রব্য লিখে দিবেন। তবে আবার যেন কি তাল ঠিক থাকে, নিচে যেন আবার কোনোভাবে আপনি ওই মাদক দ্রব্য দ্বারা যেন বসায় না দেন, এটা দিকে লক্ষ্য রাখতে হবে। সব লিখে যদি থাকেন সমস্যা নাই, কিন্তু নিচে দ্বারা লেখার ক্ষেত্রে কি লিখবেন, মানব পাচারই লিখবেন। তবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ ওই মাদক দ্রব্যের 33 ধারার প্রশ্ন দিতে দিতে টায়ার্ড হয়ে গেছে কয়েক বছর, বুঝছেন। এখন হয়তো এই বছর মানব পাচার থেকে দিবে। একই কিন্তু বিষয়, দুইটাই কি, দুইটাই দুইটাই মানি লন্ডারিং রিলেটেড। আপনার মানব পাচারের অপরাধের যে অর্থ, এটাও মানি লন্ডারিং। মাদক দ্রব্যের মাধ্যমে অপরাধের যে অর্থ, এটাও কি মানি লন্ডারিং। চুরি ডাকাতি দস্যুতার মাধ্যমে যে অপরাধের অর্থ, এটাও কি, এটাও মানি লন্ডারিং। চোরাচালানের যে অর্থ, চোরা কারবারির যে অর্থ, এগুলোও কি মানি লন্ডারিং। যৌতুকের মাধ্যমে যে অর্থ, এগুলা কি, এটাও মানি লন্ডারিং। মানে মানি লন্ডারিং এর এমন কোনো অপরাধ নাই যে যাই বলবেন সবগুলো অপরাধের কি, সবগুলো অর্থ রিলেটেড জাহাজ, অপরাধের সাথে রিলেটেড যে অর্থগুলো বোঝার চেষ্টা করেন। অপরাধের সাথে মেধা পাচার, মেধা সংক্রান্ত অপরাধ হইতে পারে। অর্থাৎ অপরাধ রিলেটেড যে অর্থটা আপনি উপার্জন করবেন, এই অর্থটাই আপনার প্রেডিকেট অফেন্স বা সম্পৃক্ত অপরাধের মানি লন্ডারিং এর সাথে কি হয়ে যেতে পারে, যুক্ত হয়ে যেতে পারে। তাহলে আমরা পড়লাম কত দ্বারা, 31, 30, 31, 32, এখন 33। 33 কার মতো, ওইটা 34-এর মতো। কোনটার, মাদকের 34-এর মতো। সম্পত্তি হস্তান্তর, তবে আর একটু যুক্ত, ওইখানে ছিল বিক্রয় বন্ধক হস্তান্তর নিষিদ্ধ। এইখানে আপনার বিক্রয় বন্ধক হস্তান্তর তো নিষিদ্ধ হবেই, সাথে বাজেয়াপ্তকরণ এবং অতিরাষ্ট্রিক নিষেধাজ্ঞা, এগুলোর সাথে কি হবে, যুক্ত হবে। তাহলে 34-এর, মাদকদ্রব্য 34-এর এক মনে আছে। হ্যাঁ, অপরাধ সংগঠনের সাথে কোনো ব্যক্তি জড়িত আছে তাহলে তার সম্পত্তি বিক্রয় বন্ধক বা হস্তান্তরের জন্য কি করতে পারবেন, নিষিদ্ধ করার জন্য আবেদন করতে পারবেন। ওইটা 34-এর এক, এখানে কত, 33-এর এক। ওকে। এরপরে এখানে 33-এর 2 এসে বলতেছে একের আবেদন পাওয়ার পর এবং আবেদনকারী যার বিরুদ্ধে আবেদন করা হয়েছে তাকে শুনানির সুযোগ প্রদান করে ট্রাইব্যুনাল আবেদনের নিষ্পত্তি করবেন, এবং যুক্তিসঙ্গত বিবেচনা করলে সম্পত্তি বিক্রয় বন্ধক বা হস্তান্তরের আদেশ কি করবেন, আদেশ প্রদান করবেন। সম্পত্তি বিক্রয় বন্ধক হস্তান্তর নিষিদ্ধ করার জন্য আদেশ প্রদান করবেন। তাহলে 34-এর আগে আবেদনটা কে করছে, তদন্তকারী কর্মকর্তা। কিসের জন্য, বিক্রয় বন্ধক হস্তান্তর না করার জন্য। আর আদেশটা প্রদান করছে শুনানির সুযোগ দিয়ে কততে, 33-এর 2-এ। 33-এর 2-এ। 3-এ হলো কিসের মতো, ওই যে মাদক দ্রব্যের 34-এর 3-এর মতো, মনে আছে। কোন অভিযোগকারী নিজেও কি করতে পারেন, অভিযোগকারী যদি মনে করেন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে তার সম্পত্তি কি হইতে পারে, বাজেয়াপ্ত হইতে পারে, তাহলে অভিযোগকারী এই ধরনের আবেদন করতে পারেন, যেন তার সম্পত্তি বিক্রয় বন্ধক বা হস্তান্তর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন করতে না পারে। তাহলে সেই ক্ষেত্রে অভিযোগকারী আবেদনের প্রেক্ষিতেও কি করতে পারেন, ট্রাইব্যুনাল এরকম আদেশ প্রদান করতে পারেন। তাহলে একে আবেদন করছে কে, একে কে করছে আবেদন, আজিজুর রহমান ভাই, তদন্তকারী কর্মকর্তা। 3-এ কে করছে, অভিযোগকারী। 3-এ অভিযোগকারী। দুইটাই কিসের জন্য, বিক্রয় বন্ধক বা হস্তান্তর নিষিদ্ধ করার জন্য। 4-এ এসে বলতেছে যদি কোনো ব্যক্তি মানব পাচার আইনে দোষী সাব্যস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে অপরাধ সংগঠনের ফলে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করে তা মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ তহবিলে জমা প্রদানের আদেশ প্রদান করবেন। এমসিকিউ প্রশ্ন হবে গুরুত্বপূর্ণভাবে। এই আইনের অধীনে অপরাধ সংগঠনের সাথে আমরা জড়াই গেছি, আপনি আমি, অপরাধ প্রমাণিত হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে অপরাধ সংগঠনের ফলে যে অর্থ আমরা উপার্জন করছি সেটা কি হবে, বাজেয়াপ্ত করে কোথায় জমা দিবে, কোনো সরকারি প্রতিষ্ঠানে, কোনো সেবামূলক সংস্থায়, কোনো দাতব্য প্রতিষ্ঠানে, নাকি মানব পাচার বা অভিবাসী চোরাচালান তহবিলে। মানব পাচার বা অভিবাসী চোরাচালান যে তহবিল আছে সেইখানে জমা প্রদানের জন্য ট্রাইব্যুনাল কি দিবে,
আদেশ দিবে। এমসিকিউ প্রশ্ন আসতে পারে এটা। কয় নাম্বার? 4 নাম্বার। তাহলে বাজেয়াপ্ত পাইছেন? বাজেয়াপ্ত। তাহলে 33-1, 2, 3 কি? বিক্রয়, বন্ধক, হস্তান্তর নিষিদ্ধ সংক্রান্ত। 4 কি? বাজেয়াপ্ত এবং বিক্রয়লব্ধ অর্থ কোথায় জমা দিবে? মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ যে তহবিল আছে সেই তহবিলে জমা দিবে। 5 হলো কোনো অপরাধের বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল বিদেশে অবস্থিত অপরাধলব্ধ অর্জিত সম্পত্তি এবং উক্ত সম্পত্তির মাধ্যমে পরবর্তীকালে অভিযুক্ত ব্যক্তির অর্জিত অন্য কোনো সম্পত্তি অবরুদ্ধ ক্রোক করার জন্য সরকারকে নির্দেশ প্রদান করতে পারবে। তাহলে আপনি সম্পদ তো দেশে না, পাঠায় দিয়েছেন বিদেশে। তাহলে সহজ অর্থ কি? তাহলে অতিরাষ্ট্রিক প্রয়োগ চলে আসছে না এখানে? অতিরাষ্ট্রিক প্রয়োগ চলে আসছে। কি করতে পারবে আপনার? যখন কোনো অপরাধ সংগঠনের সাথে কোনো সম্পত্তি বিদেশে অবস্থিত বা বিদেশে অবস্থান আছে, তাহলে অপরাধলব্ধ অর্জিত সম্পত্তি এবং উক্ত সম্পত্তির মাধ্যমে পরবর্তীকালে অর্জিত অন্য কোনো সম্পত্তি অবরুদ্ধ এবং ক্রোক করার জন্য কি করতে পারবেন? সরকারকে নির্দেশ প্রদান করতে পারবেন। তাহলে অপরাধের সাথে উপার্জিত সম্পত্তি দেশে হোক আর বিদেশে হোক, এই সম্পত্তি ক্রোক বা অবরুদ্ধ করার জন্য ট্রাইব্যুনাল সরকারকে কি করতে পারবেন? আদেশ বা নির্দেশ প্রদান করতে পারবেন। 5, এই ধারার অধীন অবরুদ্ধ বা ক্রুক্ষিত সম্পত্তি সম্পর্কে সরকারি অপরাধ সম্পর্কিত বিষয় দরকার নেই, 5 পর্যন্ত বললেই হবে। বিক্রয়, বন্ধ, হস্তান্তর নিষিদ্ধ করার জন্য ট্রাইব্যুনালে আবেদন করবেন তদন্তকারী কর্মকর্তা। কত ধারা? 1। 2 হলো ট্রাইব্যুনাল শুনানি সুযোগ দিয়ে আদেশ প্রদান করবেন। 2, অভিযোগকারী যদি মনে করেন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত হবে, অভিযোগকারী এরকম আবেদনের প্রেক্ষিতে শুনানির সুযোগ দিয়া ট্রাইব্যুনালে এই আদেশ প্রদান করতে পারেন। 3, 4 হলো ওই অপরাধের সাথে সম্পৃক্ত যে সম্পত্তিগুলো আছে এগুলো ট্রাইব্যুনাল কি করতে পারেন? এগুলো বাজেয়াপ্ত করতে পারেন এবং তার এই সম্পত্তি, এই অর্থ মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ তহবিলে জমা দেওয়ার আদেশ প্রদান করতে পারেন। অপরাধের সাথে উপার্জিত সম্পত্তি দেশে বিদেশে যেখানেই হোক সেটা ক্রোক বা অবরুদ্ধ করার জন্য ট্রাইব্যুনাল সরকারকে আদেশ প্রদান করতে পারবেন। 33-5। 33 কত? 5 দ্বারা। অভিযুক্ত ব্যক্তিকে বিদেশ গমনের জন্য বাধা প্রদান করতে পারবেন 34 দ্বারা। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই এটা। 35 দ্বারা হলো এই আইনের অধীনে অভিযোগ দায়ের, তদন্ত এবং মামলা রুজু অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন, সাক্ষ্য আইনের বিধানগুলো প্রযোজ্য হবে এবং দণ্ড প্রদানের ক্ষেত্রে দণ্ডবিধি আইনের 3য় অধ্যায়ের বিধানগুলো কি হবে? প্রযোজ্য হবে। 3য় অধ্যায় বুঝেন? ওই যে দণ্ডের প্রকারভেদ, কিরকম দণ্ড দেওয়া যাবে, তারপরে আপনার অর্থদণ্ডে আহ অনাদায়ে কারাদণ্ড আছে না, এই বিষয়গুলো কারাদণ্ড, অনাদায়ে অর্থদণ্ড, যে 3য় অধ্যায়ের বিধানটা। তাহলে মানব পাচার অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার, শাস্তি প্রদানের ক্ষেত্রে নিম্নের কোনটা প্রযোজ্য হবে? ফৌজদারি কার্যবিধি আইনের বিধান, সাক্ষ্য আইনের বিধান, দণ্ডবিধি আইনের বিধান, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। এগুলো আমরা আগে শুরুতে ধারা ছিল যে মানব পাচার আইনের অধীনে অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধান, সাক্ষ্য আইনের বিধান, দণ্ডবিধি আইনের বিধান, ইমিগ্রেশন, ইমিগ্রেশন, হ্যাঁ, অর্থাৎ আপনার যে কয়েকটা আইনের বিধান ছিল, এক্সট্রাডিশনাল অ্যাক্ট, 6টা আইনের বিধান ছিল তখন প্রযোজ্য হবে এখানে। ঠিক আছে? তাহলে আমাদের এতগুলো দরকার নাই। ফৌজদারি কার্যবিধি আইনের বিধান, সাক্ষ্য আইনের বিধান এবং দণ্ডবিধি আইনের বিধানগুলো কি হবে? দণ্ডবিধির কোন অধ্যায়ের বিধান? 3য় অধ্যায়ের বিধান। কি সম্পর্কিত বিধান? দণ্ড সম্পর্কিত বিধান। এই বিষয়গুলো কি হবে? প্রযোজ্য হবে। যদি কোনো ট্রাইব্যুনাল কোনো এই আদালতের আদেশের কোনো বা রায় দেয়, তাহলে সেই ক্ষেত্রে তারিখ থেকে 30 দিনের ভিতরে কি করতে হবে? হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। তাহলে আপিল কত দিনের ভিতরে করতে হবে? কোথায় করতে হবে? 30 দিনের ভিতরে করতে হবে। কতদিন? 30 দিনের ভিতরে করতে হবে। আর কোথায়? হাইকোর্ট বিভাগে করতে হবে। এরপরে হলো আপনার এটা কত দ্বারা? এখানে 37 দ্বারা। 38 দ্বারা হলো দরকার নাই, মানে অপরাধ কি করতে হবে? অপরাধ কেবল এদের অধীনে গঠিত ট্রাইব্যুনাল কর্তৃক বিচারার্থে গ্রহণীয় হবে এবং ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে, এটা জরুরি কিছু না। 39 ট্রাইব্যুনালের ক্ষমতা। 38, 39 না পড়লেও চলবে। 41 এমসিকিউ প্রশ্নের জন্য বিচার কার্যক্রম সম্পন্নের সময়সীমা প্রথম হলো 180 দিন। ট্রাইব্যুনালের এই আইনের অধীনে কোনো অপরাধ অভিযোগ গঠনের 180 দিনের ভিতরে মামলার বিচার কার্য সম্পন্ন করবেন। যদি এই নির্দিষ্ট সময়ের ভিতরে না পারেন, তাহলে পরবর্তী 10 কার্য দিবসের ভিতরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে লিখিত ব্যাখ্যা প্রেরণ করতে হবে, যার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করতে হবে এবং ব্যাখ্যার ভিত্তিতে হাইকোর্ট বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে 100 কত দিনের ভিতরে? 180 কার্য দিবসের ভিতরে সম্পন্ন করবেন। যদি না পারেন, তাহলে 10 দিনের ভিতরে ট্রাইব্যুনাল কার্য দিবসের ভিতরে কি করবেন? হাইকোর্টকে লিখিতভাবে প্রেরণ করবেন। এখন আগে দেখেন যে 41 পর্যন্ত নিতে পারছেন কিনা। এই আইনে শুরু করছিলাম আমরা কত ধারা থেকে?
ধারা থেকে কত? 30। 30 হলো তদন্ত। সাব ইন্সপেক্টরের নিম্ন নয় এমন অফিসার অভিযোগের তদন্ত করতে পারবেন। 30-এর 1, যদি কোনো ব্যক্তি অভিযোগ ট্রাইব্যুনালে করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল এই সম্পর্কে তার কাগজপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে সন্তুষ্ট হলে 15 কার্য দিবসের ভিতরে একটা অনুসন্ধান করাইবেন। অনুসন্ধান করায় যদি সন্তুষ্ট হয় কতে, থানার অফিসার ইনচার্জকে এজাহার গ্রহণের আদেশ দিয়ে তদন্তের নির্দেশ প্রদান করবেন। খতে যদি সন্তুষ্ট না হয় অভিযোগটি নাকচ করে দিবেন। তাই না? এরপরে আসেন গতে গিয়া বলতেছে, তিনি গিয়া বলতেছে ট্রাইব্যুনাল 2 উপধারার বিধান অনুসরণ না করে সরাসরি অফিসার ইনচার্জকে এজাহার গ্রহণের আদেশ দিয়ে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রদান করতে পারেন। 4 হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতনের অফিসারের অনুমোদন নিয়ে তদন্ত করবেন অথবা অন্য জায়গায় হস্তান্তর করতে পারবেন। যাই করুক না কেন, সাব ইন্সপেক্টরের নিম্ন নয় এমন অফিসার তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। ফৌজদারি কার্যবিধি এর বিধানগুলা বা ক্ষমতাগুলো প্রয়োগ করবেন। 5 হলো কত কার্য দিবসের ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন? 90 দিনের ভিতরে। কার্য দিবস না দিবস, দিন। দিবস মানে দিন, কার্য দিবস না থাকলে। 90 দিনের ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। কত উপধারা? 5 উপধারা। 6 হলো পরবর্তী সময়সীমা আরো বৃদ্ধি করা যাবে 45 দিন পর্যন্ত। 6 উপধারা। 7 হলো যদি কোনো ধরনের সুপারিশ বা চার্জশিট নাও থাকে, তবু ট্রাইব্যুনাল অপরাধ বিচারার্থে গ্রহণ করতে পারেন। 7। 8 হলো বিদেশে গমন করতে পারবে, এজন্য তদন্ত দল গঠন করবে এবং তাদেরকে আর্থিক প্রশাসনিক সহায়তা প্রদান করবে। এই তো। আর 9 হলো কোথায় একটা সেল থাকবে, মনিটরিং সেলটা কোথায় থাকবে? পুলিশ হেডকোয়ার্টারে। হ্যাঁ, এই আইনের অধীনে অপরাধ দমন বা সমন্বয় প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য পুলিশ হেডকোয়ার্টারে একটা কেন্দ্রীয় মনিটরিং সেল থাকবে। এটা ছিল মানব পাচার আইনের 30 ধারা। তদন্ত 31 ধারা হলো প্রতিরোধমূলক তল্লাশি। সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন পদের অফিসার ঊর্ধ্বতন অফিসারের অনুমোদন নিয়ে প্রতিরোধমূলকভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো আঙ্গিনায় প্রবেশ করতে পারবেন। অপরাধের সাথে ব্যবহৃত হইতে পারে এমন কোনো বস্তু, দলিল, দস্তাবেজ, অপরাধ সংশ্লিষ্ট বস্তু দ্রব্য আটক করতে পারবেন, হেফাজতে নিতে পারবেন। এর 31-1 ধারা। 31-2 হলো যদি মনে করেন এক উপধারার অনুমতি বা তল্লাশি পরোয়ানা নিতে গেলে বিলম্ব হবে, তাহলে তিনি তাৎক্ষণিকভাবে কি করতে পারেন? অথবা গ্রেপ্তার করতে দেরি হবে, অপরাধ সংঘটিত হয়ে যাবে, তাহলে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকবেন এবং তাদের উপস্থিতিতে তল্লাশি করবেন। মালামালের জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নেবেন। 31-2 উপধারা। 3 উপধারা হলো তল্লাশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি করা হলে তার মানবাধিকার এবং মানবিক মর্যাদার প্রতি লক্ষ্য রাখতে হবে। নারীর বিরুদ্ধে তল্লাশি করা হইলে অবশ্যই নারী দ্বারা বা নারী অফিসার দ্বারা বা নারী অফিসার বা নারী প্রবেশন কর্মকর্তার উপস্থিত থাকতে হবে। 4 হলো তল্লাশি কার্যক্রম সম্পর্কে 72 ঘন্টার ভিতরে ট্রাইব্যুনালকে প্রতিবেদন দাখিল করতে হবে, যেটা ট্রাইব্যুনাল সংরক্ষণ করবেন। 5 হলো ঊর্ধ্বতন অফিসারকে দিবেন রিপোর্ট এবং যে ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে যে ব্যক্তির বিরুদ্ধে থাকে। এই তো। ধারা কত? 31। 32 হলো যদি মানব পাচারের মাধ্যমে অবৈধভাবে সম্পদ উপার্জনে সে লিপ্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ দমন আইন 2012 অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাবে। 1। 2 হলো তদন্তকারী কর্মকর্তা, মানি লন্ডারিং এর তদন্তকারী কর্মকর্তা যারা 2 এর তালিবাস্যর কারণে হবেন এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। 3 হলো তার সম্পত্তি বিক্রয়, সরি, তার সম্পত্তি নিরীক্ষণ বা যাচাই বাছাই বা নিষ্ক্রিয়করণ করার জন্য, ফ্রিজিং বা স্ক্রুটিনাইজিং যাই বলেন, করার জন্য ট্রাইব্যুনাল বরাবর আবেদন করবেন। 3। 4 হলো তার স্থান বা কোনো স্থাপনা, জমাজমি, যানবাহন যেগুলো আছে অপরাধ সংগঠনের সাথে প্রচেষ্টা বা ব্যবহৃত হয়, এগুলো আটক করার জন্য আবেদন করে ফেলবেন, তাই না? 4। 5 হলো ট্রাইব্যুনাল আবেদনের প্রেক্ষিতে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ দিয়া হয়তো এটা নিষ্পত্তি করবেন অথবা প্রার্থিত আদেশটা প্রদান করবেন, এর একটা অনুলিপি সংশ্লিষ্ট ব্যাংক বা কর কর্মকর্তাকে প্রদান করবেন। 5। 6 হলো এই সম্পর্কিত 3 উপধারা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সময় সময় ট্রাইব্যুনালকে প্রতিবেদন আকারে অবহিত করবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের বলতেছি, মানব পাচারে কত ধারা গেল এটা? 32। 33 ধারার তদন্তকারী কর্মকর্তা যদি দেখেন অবৈধভাবে সম্পদ উপার্জন করছে, তদন্ত করার সময় তদন্তকারী কর্মকর্তাদের আবেদন করবেন যেন তার সম্পত্তি বিক্রয়, বন্ধক বা হস্তান্তর করতে না পারে। কত ধারা? 33-1। ট্রাইব্যুনাল আবেদন যুক্তিসঙ্গত মনে করলে তার এই আদেশটা প্রদান করবেন, না হলে নিষ্পত্তি করে দিবেন। 2। তিনি হলো অভিযোগকারী এই সম্পত্তি বিক্রয়, বন্ধক, হস্তান্তর যেন করতে না পারে সেই মর্মে আবেদন করতে পারবেন। 4 হলো কি করবেন? 1 2 3 4, আমরা 1 2 3 বললাম। 4 হলো যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে অপরাধ সংগঠনের সাথে কোনো সম্পত্তি কি থাকে, জড়িত থাকে, তাই না?
যদি কোনো ব্যক্তি আইনের অধীনে অপরাধের সাথে কোনো সম্পত্তি উপার্জনের সাথে জড়িত হয়ে থাকে, তাহলে সেটা বাজেয়াপ্ত করতে পারবে এবং মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ তহবিলে জমা দেওয়ার জন্য কি করবেন? আদেশ প্রদান করবেন। আর যদি কোনো ব্যক্তি অপরাধের মাধ্যমে কোনো সম্পত্তি বিদেশে অবস্থিত থাকে, তাহলে এই ধরনের অর্জিত সম্পত্তি বা এর মাধ্যমে পরবর্তীতে উপার্জিত সম্পত্তি কি করার জন্য? অবরুদ্ধ বা ক্রুক করার জন্য ট্রাইব্যুনাল সরকারকে আদেশ প্রদান করতে পারবেন। 34 বিদেশ গমনে বাধা। 35 আপনার এই আইনের অধীনে অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার, দণ্ড প্রদানের ক্ষেত্রে ফৌজদারি, সাক্ষ্য আইন, দণ্ডবিধির বিধানগুলো প্রযোজ্য হবে। 37 হলো 30 দিনের ভিতরে রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে? হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। কোথায়? হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। 37 ধারা। 38 ধারা দরকার নাই, 39 ধারা দরকার নাই, 41 ধারা হলো বিচার কার্যক্রমের সময়সীমা। এটা এমসিকিউ প্রশ্ন আসবে। এটা হলো একটা 180 কার্য দিবস। আর একটা হলো কত কার্য দিবস? 10 কার্য দিবস নাকি? ওটা কিন্তু সময় না। ওটার ভিতরে কি করতে হবে? হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে অবহিত করতে হবে। আর একটা ক্লাস লাগবে। এরপরে যে ব্যাচের ক্লাসটা ছিল, কালকে তো একটা ক্লাস বৃহস্পতিবারে স্পেশাল ব্যাচের গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি। প্রবিধানের ক্লাসটা, এটা আজকের ক্লাসটা পরিবর্তন করে কালকে হবে, কারণ অলরেডি 11টা বেজে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।